সুন্দরগঞ্জের সংসদ সদস্য লিটনের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, এমপিদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর দাবি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই যে মাননীয় সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য তাদের সকলেরই একজন গানম্যান দেওয়া প্রয়োজন। বামনডাঙ্গায় অর্ধদিবস হরতাল পালন, রেল স্টেশন অবরোধ, হত্যায় জড়িত সন্দেহে আরও 14 জন আটক। একটা এমপি আমাদের ওনার বাড়িতে কোনো নিরাপত্তা ছিল না, এবং কেন নিরাপত্তা ছিল না সেটা আমার প্রশ্ন। অনেক আসামি বুক ফুলে তারা ঘুরে বেড়াচ্ছে। দুষ্কৃতীদের শাস্তি চাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মদদে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ, 3 বছরে 22 জন খুন, বিচারহীনতা সংস্কৃতিকে দুষছেন স্থানীয়রা। গুপ্ত হত্যা চালিয়ে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, মন্তব্য আওয়ামী লীগের। জঙ্গি দমনের নামে বিরোধীদের হত্যা করা হচ্ছে, অভিযোগ বিএনপির। 26 বছর পর হোল্ডিং ট্যাক্স সমতাকরণে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় বাড়িওয়ালা ভাড়াটিয়ারা। ই বর্জ্যের কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ক্ষতিকর প্রভাব পড়ছে পরিবেশে, নিম্নমানের পণ্য ব্যবহারই কারণ বলছেন সংশ্লিষ্টরা। এবং নেপিয়ারে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল মাঠে নামবে বাংলাদেশ। সবার অবদানে জয় পাওয়ার আশা সাকিব আল হাসানের। দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া স্পিকার ও সংসদ সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান। সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লিটনের জানাজা হয়। সেখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংসদ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ে গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য লিটনকে শ্রদ্ধা জানাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নামাজে জানাজা শেষে নিহতের কফিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার, ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের প্রধান হুইপ এবং বিরোধী দলীয় হুইপও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই অকালে হত্যার শিকার হতে হয়েছে তরুণী সাংসদকে। এই বাংলাদেশে যে জামাত বিএনপি যে তাণ্ডবতা চালিয়েছিল, সেই সময় তারা জ্বালাও পোড়া, ভাঙচুর এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করেছিল। তখন থেকে প্রায় প্রতিটি মানুষের প্রতি তাদের একটা আক্রমণ তারা করেছিল। তাদের লক্ষ্যবস্তুই ছিল সাধারণ জনগণ, তাদের লক্ষ্যবস্তুই ছিল রাজনৈতিক নেতৃবৃন্দ। সুন্দরগঞ্জের এই ঘটনা, এটি একটি পরিকল্পিত ঘটনা। এ দিয়ে সরকারকে যে জানান দিয়েছে এই অপশক্তি, এই জানান দিয়ে কোনো লাভ হবে না। শ্রদ্ধা জানাতে আসা ডেপুটি স্পিকার আহ্বান জানান সংসদ সদস্যদের নিরাপত্তা বাড়ানোর। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই যে মাননীয় সংসদ সদস্যদের নিরাপত্তার জন্য তাদের সকলেরই একজন গানম্যান দেওয়া প্রয়োজন। সবশেষে নিহতের মরদেহে শ্রদ্ধা জানান নিহতের স্বজন, গাইবান্ধার স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংসদ সদস্য মঞ্জুর ইসলাম লিটনের দাফন সম্পন্ন হয়েছে। 3 দফা জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। লিটন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় অর্ধদিবস হরতাল পালন করা হয়েছে। এদিকে বামনডাঙ্গা রেল স্টেশনে ট্রেনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেটি বোমা নয় বলে জানিয়েছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 2 দিনে 32 জনকে আটক করেছে পুলিশ। মানিক সরকার ও হেদায়েতুল ইসলাম বাবুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা শেষে সোমবার বিকেলে গাইবান্ধার বামনডাঙ্গার মাস্টারপাড়ায় তৃতীয় ও শেষ দফায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সহ স্থানীয়রা অংশ নেন। এ সময় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি সাংবাদিকদের জানান,
হত্যাকাণ্ডে জামায়াতের সম্পৃক্ততার বিষয়টি মাথায় রেখেই মামলার তদন্ত চলছে। জামাতের সরাসরি ইন্ডিকেট করে রেজার্ভ করা হয়েছে। এছাড়া জঙ্গি যে বিষয় হচ্ছে জেএমবি, সেটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। জামাতটাকেই প্রাধান্য দিয়ে আমাদের তদন্ত অগ্রসর হচ্ছে। এর আগে বামনডাঙ্গা রেল স্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ করলেও জানাজার কারণে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা হরতাল প্রত্যাহার করেন। এদিকে ট্রেনের নিচে বোমা সদৃশ বস্তু দেখে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমাদের ভিতরে অত্যন্ত একটা আতঙ্ক বিরাজ করছে। হরতাল লেগেছিলাম গত 2 দিন থেকে চলছে, জানাজা হবে, এই জন্য আমরা আজকে 2টা থেকে হরতাল শিথিল করি। লিটন সাহেবের মৃত্যুতে আমরা শোকাহত। আমরা চাচ্ছি এই অরিজিনাল কালপিটদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এদিকে রংপুর সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত করে। 9 ঘন্টা বন্ধ থাকার পর গাইবান্ধা ও রংপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। যেটা রাখা হয়েছে এটার ভিতরে কোনো এক্সপ্লোসিভ কিছু নেই, বিস্ফোরক দ্রব্য নেই। এটা একটা খেলনা দ্রব্য। এটা হচ্ছে রেলওয়ে স্লিপারের উপরে চাকার নিচে রাখা ছিল, সেজন্য হয়তো বাইরে থেকে বোঝা যায় না, বাট বেসিক্যালি এটা সেফ। শনিবার নিজ বাসায় ঢুকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার রাতে লিটনের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা 5 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। দিনের পর দিন বিপজ্জনক হয়ে উঠছে উত্তরের জেলা গাইবান্ধা। পুলিশ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাধারণ মানুষ রক্ষা পাচ্ছে না মৌলবাদী চক্রের ছোবল থেকে। 2013 থেকে 2016 সালের শেষ দিন পর্যন্ত 3 বছরে জেলায় খুনের সংখ্যা 22-এ ঠেকেছে। এ নিয়ে শঙ্কিত সচেতন মহল, আর বিচারহীনতা সংস্কৃতিকেই দায়ী করছেন স্থানীয়রা। পুলিশ বলছে অপরাধ দমনে তাদের চেষ্টার ত্রুটি নেই। আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। জামায়াত নেতা সাইদির ফাঁসির রায় ঘোষণার পর 2013 সালের 28 ফেব্রুয়ারি বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র এবং রেল স্টেশনে হামলা চালিয়ে নির্মমভাবে পিটিয়ে 4 পুলিশ সদস্যকে হত্যা করে জামাত শিবির ক্যাডাররা। ওই সময় উপজেলার গংসারহাটে এক রিকশা চালককে হত্যা করে তারা। এরপর সুন্দরগঞ্জের ডোমের হাটে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা মামুনকে। গাইবান্ধার সাঘাটায় রেল লাইনের ফিস প্লেট খুলে 4 যাত্রী এবং সদর উপজেলার তুলসীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে 9 জন নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করে তারা। এলাকাবাসীর অভিযোগ, মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসা হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। এই হত্যাকাণ্ডের পিছনে থেকে কলকাঠি নাড়ছে। এখন পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার মনে হয় না প্রশাসন সেটা বেরিয়ে আনতে পারছে। তাদেরকে যদি আইনের আওতায় এনে রাখা যেত, সাজা দেওয়া যেত, তাহলে মনে হয় যে আমরা আমাদের নেতাকে হারাইতাম না। গত বছর গোবিন্দগঞ্জে তরুণ দত্ত ও দেবেশ প্রামাণিক নামে 2 ব্যবসায়ীকে হত্যা করে জঙ্গিরা। বিশিষ্টজনরা বলছেন দীর্ঘদিন ধরে জেলায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মদদে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। সুন্দরগঞ্জ সহ গাইবান্ধা জেলায় কিন্তু স্বাধীনতা বিরোধীদের শক্তির একটা বিশাল শক্তিশালী একটা নেটওয়ার্ক আছে। তারা এই জঙ্গির সাথে জড়িত। পুলিশ মারার পরেও সেই আসামিরা বারবার জামিন পেয়ে আসছে। দৃশ্যমান কোনো অ্যাকশন আমরা দেখতে পারি না। সরকার যত দ্রুত পারে এই জঙ্গি উদ্ঘাটন, মানে কিভাবে জঙ্গি দমন করা যায়, এটা ব্যবস্থা করুক। তবে পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে কোনো জঙ্গি সৃষ্টি হতে পারে, সুতরাং কোথা থেকে হবে এটা আমরা কেউ বলতে পারি না। তবে আমাদের অভিযান, আমাদের কর্মকাণ্ড সচল আছে। সবশেষ শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টার পাড়ায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গুপ্ত হত্যা চালিয়ে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর পল্লবীতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় হানিফ বলেন, আর কোনো অশুভ শক্তিকে রাজপথে নাশকতা করতে দেওয়া হবে না। এই বিএনপি জামাত এরা 2015 সালে এই অশুভ আন্দোলন করে তারা ব্যর্থ হওয়ার পরে এরা শুরু করলো গুপ্ত হত্যা করা। মঞ্জুরুল ইসলাম লিটন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড, এই গুপ্ত হত্যার ধারাবাহিকতার ফসল। বিএনপি জামাত এই বাংলাদেশে একটা অশুভ শক্তি। এই অশুভ শক্তি বারবার এই দেশের জনগণ হারা করেছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর এই অশুভ সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য রাজপথে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেখতে চায় না।
জঙ্গি দমনের নামে সরকার বিরোধী মতাদর্শের মানুষকে আটক ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির একাংশের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন মির্জা ফখরুল। এখন পর্যন্ত জঙ্গি সন্দেহে যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে তদন্তের আগেই হত্যা করা হয়েছে। কিসের কারা করছেন, কিসের জন্য করছেন? সারা পৃথিবীর সমস্যা জঙ্গিবাদ। অবশ্যই এই সমস্যাকে আজকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার, জাতীয় ঐক্য সৃষ্টি করা দরকার। কিন্তু এরা কি করছে? এরা তাদের নিজের দলীয় স্বার্থে জাতীয় ঐক্যের কথা বাদ দিয়ে তারা সেটাকে তাদের দলকে প্রতিষ্ঠিত করবার জন্য, বিরোধী দলকে দমন করবার জন্য আজকে ওই কথা বলে হাজার হাজার বিরোধী দলের নেতাকে গ্রেপ্তার করছে। সন্ধ্যার সময় আরো থাকছে। এবার মাঠে বসেই পরীক্ষা করা যাবে কৃষি জমির মাটি, মাত্র 40 মিনিটেই পাওয়া যাবে ফল। সুফল পৌঁছে দিতে প্রচারের তাগিদ কৃষিবিদদের। পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্তব্য প্রমাণ করতে না পারলে তাকে মামলার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর মিরপুরে মহানগর আওয়ামী লীগের যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সুন্দরগঞ্জের মানুষ জানে তারা কারা। এ ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বেগম জিয়া, আপনি যদি প্রমাণ করতে পারেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, সাফিসিয়েন্ট এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে, অন্যথা বক্তব্য প্রত্যাহার করতে হবে, অন্যথায় আপনাকে মামলার সম্মুখীন হতে হবে। শিক্ষাকে আরো উন্নত করতে নবম ও দশম শ্রেণীর জন্য প্রথমবারের মতো ই লার্নিং ও ই ম্যানুয়াল কন্টেন্ট চালু করা হলো। বিকেলে রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনা করতে পারবে। পাশাপাশি শিক্ষকরা পরিপূর্ণ গাইডলাইন পাবেন ডিজিটাল মাধ্যমে। শিক্ষার মান উন্নয়নে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্বাবধানে এই কার্যক্রমের সব কন্টেন্ট তৈরি করা হয়। এ সময় শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নিরুৎসাহিত না করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আয়ত্ত করতে হবে এবং সেটা বাস্তবে প্রয়োগ করবার কর্মী হিসেবে কাজ করতেছি। আমাদের ভুল ত্রুটি ধরা দিতে হবে, শাস্তি দিতে হবে যদি না পারি। কিন্তু আমার শিক্ষকদের কাছে অনুরোধ, ভালো কাজটাকে বলেন যে এইটা ভালো করতে, টিচাররা উৎসাহিত হবেন যে আরো বেশি করে শিখে ভালো করার চেষ্টা করবেন। ছেলেমেয়েরা ভালো করে উৎসাহিত হয়ে ওই জায়গায় পড়তে যাবে, বলবে যে না সবাই বলছে এই জায়গাটা ভালো, জ্ঞানীগুলিরা বলছেন। ভালোটাও বলেন, মন্দটাও বলেন, শাস্তিটাও দেন, কিন্তু বাচ্চাগুলোকে উৎসাহিত করেন, নিরুৎসাহিত করবেন না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্যপ্রয়াত বিচারপতি বজলুর রহমান এবং হাইকোর্টের বিচারপতি JN দেব চৌধুরীর স্মরণে উচ্চ আদালতের উভয় বিভাগে আজ শুনানি হয়নি। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বজলুর রহমানের জানাজা শেষে প্রধান বিচারপতি শুনানি স্থগিত করেন। এর আগে সকাল 10টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বিচারপতি বজলুর রহমানের মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে প্রথম জানাজা হয়। এতে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে মরদেহে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন। এরপরে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মর্মের উদ্দেশ্যে দু চার কথা বলবেন। বিচারকের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমি প্রধান বিচারপতি হিসাবে আজকে সুপ্রিম কোর্টের ওই বিভাগের বিচার কাজ ছুটি ঘোষণা করছি। সন্ধ্যার সময় আরো থাকছে। ইস্তাম্বুলে নাইট ক্লাবে হামলার দায় স্বীকার আইএসের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারী পরিচয় শনাক্তের চেষ্টা, পুলিশের সাঁড়াশি অভিযান। দিনাজপুরে শিবিরের 13 কর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের ঢাকাইয়া পট্টি থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় নাশকতার জন্য শহরের ঢাকাইয়া পট্টিতে শিবির কর্মীরা একজোট হয়ে গোপন বৈঠকে বসেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় ঢাকাইয়া পট্টির একটি বাড়ি থেকে 13 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জঙ্গিবাদী বই জব্দ করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে রিং রোডের একটি বস্তিতে এই অভিযান চালানো হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও নগর কর্তৃপক্ষ জানায় 29 নম্বর ওয়ার্ডের একটি সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হলেও অবৈধ দখলের কারণে রিং রোড থেকে জান্নাতবাগ পর্যন্ত সড়কের কাজ বন্ধ হয়ে আছে। বারবার সময় দেওয়ার পরও অবকাঠামো সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ। তবে বসবাসকারীদের অভিযোগ, মালামাল সরিয়ে নিতে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি তাদের। আমাকে অনেকবার ঠেট দিয়ে আসছে, আমি টিন নিতে আসছি কালকে, আমাকে অনেক বাধা দিছে, আমাকে ইটা মারছে। কিছু অবৈধ ঘর দর দেওয়ার ছিল, বস্তিরা ছিল, ওদেরকে গত 3 মাস আগে থেকে আমরা নোটিশ করছি, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে, তারা অন্য জায়গায় চলে গেছে, আজকে সেটা খালি করতেছি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন আজ। তবে দেশীয় প্রতিষ্ঠানগুলো প্রস্তুত থাকলেও এখনো চলছে বিদেশি কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন গোছানোর কাজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, কেমন দেখছেন মেলা? জাফর, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 22তম আসরের আজকের এই দ্বিতীয় দিনে সকাল এবং দুপুরে যে পরিমাণ লোক সমাগম এবং ক্রেতা সমাগম ছিল তার থেকে কিন্তু বিকেলে এবং সন্ধ্যার পরে কিন্তু আমরা একটু বেশি ক্রেতা সমাগম দেখতে পেয়েছি। আর এখানে আমি বিকেল থেকে এসে যেমনটা দেখতে পেয়েছি, যেসব ক্রেতা এবং দর্শনার্থীরা এখানে আসছেন তারা অধিকাংশই হচ্ছে বাণিজ্য মেলার বিভিন্ন স্টল এবং পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছেন পরিবার পরিজন নিয়ে। এবং আপনি জানেন যে আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস, এই কর্মদিবস অর্থাৎ অনেকেই অফিস শেষ করে তার পরিবারের লোকজনদেরকে নিয়ে পুরো বাণিজ্য মেলা ঘুরে ঘুরে দেখছেন। তবে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, বাণিজ্য মেলার যেহেতু আজকে দ্বিতীয় দিন, এখনো অনেকটা দিন বাকি আছে, পুরো মাস জুড়ে মেলাটি চলবে। এজন্য এখানে যারা আসছেন তারা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন পণ্য সামগ্রী দেখছেন, এখানে কোনো নতুন পণ্য আসলো কিনা এবং কোন পণ্যের দাম কেমন, কোন পণ্যটি বাইরে এবং ভেতরে অর্থাৎ বাণিজ্য মেলার ভেতরে কি দাম এবং বাইরে যে কি দামে পাওয়া যাচ্ছে, এই যে দামের যে তফাৎটা, সেই বিষয়গুলো কিন্তু তারা এখন যাচাই বাছাই করছেন। এই জন্য আমি বলবো যে এখনো সেভাবে জমে ওঠেনি বিক্রেতা বিক্রয়ের বিষয়টি, এখনো জমে ওঠেনি। মানুষজনকে এখনো দেখছেন, যাচাই বাছাই করছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে, বাণিজ্য মেলা এখন পর্যন্ত কিন্তু আমরা এখানকার যারা আছেন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন এবং আমরা নিজেরাও দেখেছি বিভিন্ন স্টলে কিন্তু এখনো আপনার সাজসজ্জা এবং কাজ বাকি রয়েছে। এখনো অনেক স্টল এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেনি তাদের স্টল বা প্যাভিলিয়নের কাজটি। এই জন্য অনেককেই দেখতে পেয়েছি যে স্টলের কাজও চলছে, অন্যদিকে তাদের বিক্রয়ের কাজটিও চলছে। এই কারণে যারা এখানে আসছেন, যে ক্রেতা এবং দর্শনার্থীরা, তাদের কিন্তু একটু হলেও তাদের সমস্যায় পড়তে হচ্ছে, কারণ যেই স্টলগুলোতে ঢুকছেন সেখানে কিন্তু একই সঙ্গে বিভিন্ন নির্মাণের যে কাজ চলছে, এটা কিন্তু অবশ্যই তাদের জন্য একটু অন্যরকম লাগে, যে কারণে তারা এসেছেন। এখানে এসে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন, যেসব লোকজন আছেন যারা দেখতে আসছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আর একটু যদি আগে প্রত্যেকবারের মতো প্রতিবারে যদি বাণিজ্য মেলার শুরুর 5-7 দিন লাগে একদম পুরোপুরি তৈরি হতে, তাহলে কিন্তু প্রত্যেকের জন্য একটু কষ্ট হয়ে যায়। এই জন্য যারা দর্শনার্থী আছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যত দ্রুত বাণিজ্য মেলা পুরোপুরি সেজে উঠবে, মেলা সেজে উঠবে, তারা তত দ্রুত এখানে থেকে তারা বিভিন্ন পণ্য সামগ্রী কিনতে পারবেন। আর আমি এখানে এসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখতে পেয়েছি। আর এখানে ফায়ার সার্ভিসেরও বিভিন্ন ধরনের টিম আমি লক্ষ্য করেছি। সবকিছু মিলে বাণিজ্য মেলা একদম পুরোপুরি জমে উঠতে হয়তো আরো একটা সপ্তাহ আমাদেরকে অপেক্ষা করতে হবে। জাফর, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সবশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। জাফর। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মেলার দ্বিতীয় দিনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। উত্তরোত্তর প্রযুক্তির ব্যবহারে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ ইলেকট্রনিক বর্জ্য, কিন্তু নেই সঠিক ব্যবস্থাপনা প্রক্রিয়া। সাধারণ মানুষেরও এ বিষয়ে সচেতনতা নেই বললেই চলে। এসব বর্জ্য স্বাস্থ্য ঝুঁকি বাড়ানো সহ পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। চলতি বছরই আসছে ই বর্জ্য ব্যবস্থাপনা আইন।
ঘরের টেলিভিশন, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন, সর্বোপরি সবার হাতে হাতে ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেলে সেগুলো কি করা হয়? এমন প্রশ্নের জবাব নেই বেশিরভাগ মানুষের কাছে। মোবাইল যে নষ্ট হয়ে গেলে ভেঙে ফেলাই দেয়, আসলে যেটা যে কোনো সাইন্টিফিক আছে সেটা আমি জানি না। অস্বাস্থ্যসম্মত উপায়ে যারা পুনঃপ্রক্রিয়াকরণ করছেন তারাও জানেন না এসব ই-বর্জ্য স্বাস্থ্য ও পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। আমার তো জানা না এগুলি। এরকম সচেতন হলে হয়তো অনেক কিছু হইতো, হয়তো আমরা করতাম না বা বিকল্প কোনো একটাই করতাম বা আরো সচেতন হয়ে হয়তো করতাম। পরিবেশবিদরা বলছেন ই-বর্জ্যের পরিমাণ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও হস্তক্ষেপ প্রয়োজন। শুধু নীতিমালা হলে চলবে না, এটি একটি আইনে পরিণত করতে হবে এবং পাশাপাশি সরকারকে একটি গাইডলাইন দিতে হবে যেটাকে বলা হচ্ছে ই-ওয়েস্ট ব্যবস্থাপনা গাইডলাইন, এবং এই ব্যবস্থাপনা গাইডলাইনটি হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন এবং পরিবেশ সম্মত। নিম্নমানের ইলেকট্রনিক পণ্যের ব্যবহারই এই বিপুল পরিমাণ ই-বর্জ্য সৃষ্টি করছে বলে মনে করছেন পরিবেশবিদরা। কম দামের বা বাজে কম্পিউটার ব্যবহার করতেছে, যার ফলে অনেক বেশি কম্পিউটার, ল্যাপটপ এগুলো ব্যবহার করতেছে। আমরা এগুলো হয়তো বিক্রি করতেছি কিংবা ফেলাই দিচ্ছি। এতে আমরা নিজেরাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং অনেক পরিমাণে ব্যবহার বেশি করতে হচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে পরিবেশের কথা চিন্তা করে ই-বর্জ্য কমানোর লক্ষ্যে আইন প্রণয়নের সঙ্গে সঙ্গে রিসাইক্লিং নিয়েও কাজ চলছে। আইন মন্ত্রণালয় যদি সম্মতি দেয় তাহলে হয়তো আগামী জুনের মধ্যে হয়ে যেতে পারে। 3টা প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত ছাড়পত্র দিছি যারা রিসাইক্লিং করবে, অলরেডি করছে। আশঙ্কার কথা হলো দেশের মানুষ প্রতি বছর কি পরিমাণ ইলেকট্রনিক পণ্য ব্যবহার করে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। বিশেষজ্ঞদের পরামর্শ, ইলেকট্রনিক বর্জ্য তৈরি করে এমন সকল পণ্যের আমদানি ও রপ্তানিতে নজরদারি বাড়াতে হবে, আর সেই সাথে সাথে পরিবেশের ভয়াবহতার কথা চিন্তা করে যার যার নিজের অবস্থান থেকে ইলেকট্রনিক পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষাগারের পাশাপাশি এবার মাঠে বসেও করা যাবে কৃষি জমির মাটির গুণাগুণ পরীক্ষা। স্বল্প সময়ে পরীক্ষার ফলাফল হাতে পেয়ে কৃষক মাঠে প্রয়োগ করতে পারবেন পরিমাণ মতো সার। কৃষিবিদরা বলছেন এতে মাটির গুণাগুণের পাশাপাশি বাড়বে ফলন। বিশেষজ্ঞরা বলছেন কৃষক পর্যায়ে সুফল পৌঁছে দিতে দরকার ব্যাপক প্রচার। রিপোর্ট মামুন আব্দুল্লাহর, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর হোসেন। গাজীপুরের কৃষক আবুল কালাম জমিতে ফসল ফলানোর আগে কৃষিবিদকে নিয়ে এসেছেন মাটির গুণাগুণ পরীক্ষা করতে। আগে এজন্য মাটি সংগ্রহ করে ল্যাবে নিয়ে যেতে হতো আর ফলাফল পেতে অপেক্ষা করতে হতো 2 থেকে 3 দিন, আর এখন সময় লাগবে সর্বোচ্চ 40 মিনিট। সয়েল সেফ মেশিনে মাঠে বসেই করা হবে এই পরীক্ষা। যে কোনো জায়গায় যে কোনো কৃষকের বাড়িতে মাটি কালেকশন করে শুকিয়ে গুঁড়া করার পরে আমরা তাৎক্ষণিকভাবে মাটি এটা পরীক্ষা করতে পারি। কৃষিবিদ বলছেন পরীক্ষা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ফসলের ধরন অনুযায়ী জমিতে সার দেয়া সহ নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। সেই সাথে সুষম সার প্রয়োগের ফলে 20 থেকে 30% বাড়বে ফসলের উৎপাদন। গবেষণা থেকে দেখা যাচ্ছে কি আমরা যদি এই মাটি টেস্ট করে সুষম সার ব্যবহার করি তাহলে পরে 20 থেকে 30% ফলন বাড়ে। এটা আমাদের সরকারিভাবে স্বীকৃত গবেষণার ফলাফল। সার ব্যবহার হবে কম, কৃষক আর্থিকভাবে লাভবান হবে। একই সাথে প্রকল্পটি গ্রাম পর্যায়ে পৌঁছাতে পারলে কৃষক যেমন লাভবান হবে ফসল উৎপাদনে, অন্যদিকে কর্মসংস্থান হবে অনেক তরুণ উদ্যোক্তার। এমনটাই আশা করেন প্রকল্প পরিচালক। গ্রামে গঞ্জে বিভিন্ন আমাদের বেকার যুবক যুবতীরা এমনই প্রক্রিয়াটা সহজ যে তারা আসলে উদ্যোক্তা হিসাবে এই কাজটাতে যুক্ত হতে পারে। এই প্রক্রিয়াটা করতে গেলে অবশ্যই শুধু এনজিও না, সরকারকে সাথে নিয়ে আমরা যদি কাজটা করতে পারি আমাদের জন্য আসলে অনেক বেশি সহজ হবে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন এর ব্যবহার জনপ্রিয় করতে প্রচারণার পাশাপাশি প্রয়োজন কৃষকের সচেতনতা বাড়ানো। গ্রামের যুবক শ্রেণী বা যে কেউ সেই যন্ত্রটি কিনবে এবং যারে যখন প্রয়োজন হবে মোবাইল ফোন দিয়ে বলবে যে আমি এটি করতে চাই, এর আগে এই আমন ধানটি করেছিলাম, এখন আমি আলু করব। এটাকে জনপ্রিয় করবার জন্য আমার মনে হয় যে যত বেশি সম্ভব প্রচার চলতে থাকুক। বর্তমানে বিশ্বে প্রতি হেক্টর জমিতে সব ধরনের ফসলের উৎপাদন গড়ে প্রায় 3 টন হলেও বাংলাদেশে তা 4.15 টন। বিশেষজ্ঞরা বলছেন প্রান্তিক পর্যায়ে কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদনে রোল মডেল হতে পারে বাংলাদেশ। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায় গত শনিবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে পাশের খাটিহাতা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। ঘটনার একদিন পর আজ দুপুরে আবারও একই বিষয় নিয়ে দুপক্ষের কয়েক হাজার লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা চালায়। পরে সংঘর্ষে মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়লে
ঢাকা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুপক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষকে আমরা নিবৃত্ত করতে সমর্থ হই এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং দুই দিকেই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। দেশের বাইরের খবর। তুরস্কের ইস্তাম্বুলে শনিবার রাতের হামলার দায় স্বীকার করেছে আইএস। সোমবার জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলা চালানোর কথা জানানো হয়। এর মধ্যেই অজ্ঞাত পরিচয়ের ওই হামলাকারীর খোঁজে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পাওয়ায় দ্রুতই হামলাকারীর পরিচয় শনাক্ত সম্ভব বলে আশা করা হচ্ছে। দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে অটল থাকবে তুরস্ক। তুরস্কের অভিজাত নৈশ ক্লাবে বন্দুকধারীর অতর্কিত গুলিতে বিদেশি নাগরিক সহ ৩৯ জন নিহত ও ৬৯ আহতের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে পুরো শহর জুড়ে। এর মধ্যেই রোববার হামলাস্থলে হতাহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সব ধরনের সন্ত্রাসী হামলার অবসানে তুরস্কে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সন্ত্রাসী দলগুলোর পাশাপাশি তাদের মদতদাতাদের সমূলে উৎপাটন করার অঙ্গীকার করেন তিনি। এদিকে হামলার ৩৬ ঘণ্টা পর এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। মুসলিমদের ওপর বিমান হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে আইএস। একই দিন প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম হাসপাতালে আহতদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বন্দুকধারীদের খুঁজে বের করা এবং হত্যার কারণ অনুসন্ধানে গভীর তদন্ত চলছে বলে জানান তিনি। হামলার তদন্তে আমাদের পুলিশ ও গোয়েন্দা বিভাগ এক হয়ে কাজ করছে। এই দেশ সম্প্রীতিতে বিশ্বাস করে, তাই সন্ত্রাসীরা আমাদের কখনোই দমন করতে পারবে না। নতুন বছরের শুরুতে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পোপ ফ্রান্সিস। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান পোপ ফ্রান্সিস। নতুন বছরের শুভ সময়ে এ ধরনের রক্তপাত আমাকে মর্মাহত করেছে। আমি তুরস্কবাসীর প্রতি আমার একাত্মতা প্রকাশ করছি। ঘৃণা বা সহিংসতা নয়, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মধ্য দিয়েই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সন্ত্রাসীদের খুঁজতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। পুরো শহর জুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে মাঠে নেমেছে ফরেনসিক দল। ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পাওয়ায় দ্রুতই হামলাকারীর পরিচয় শনাক্ত সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। শিরিন আক্তার, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। শুধু সিনিয়র ক্রিকেটার নয়, বরং একাদশের সবাই অবদান রাখলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন সাকিব আল হাসান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সতর্ক হয়ে খেলার কথা জানিয়েছেন কিউই হার্ড হিটার কোরি অ্যান্ডারসন। নেপিয়ারে দু দলের ম্যাচটি শুরু হবে আগামীকাল বেলা 12টায়। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের রিপোর্ট। নেপিয়ারে যখন খরা মৌসুম চলে তখনই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়, কিন্তু স্থানীয় এই সাংবাদিকের কাছ থেকে জানা গেল অসময়ে ঠিকই ক্রিকেট ম্যাচে বৃষ্টির আগমন ঘটে নেপিয়ারের আকাশে। বৃষ্টির বিড়ম্বনার মাঝে কিছুটা অনুশীলন করেছে মাশরাফির দল। ওয়ানডে সিরিজে সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাশায় প্রাপ্তি মিলাতে পারেননি, এবার দায়িত্বটা তাই একটু বেশি। তবে সাকিব বললেন, ম্যাচ জিততে হলে শুধু সিনিয়রদেরই নয়, 11 জনকেই রাখতে হবে অবদান। বাংলাদেশ টিম যখনই জিতছে কন্ট্রিবিউশন কিন্তু 4-5 জন করছে, বোলিং এ 2-3 জন করছে, ব্যাটিং এ 3-4 জন করছে। তো সবার রোলটা যখন আমরা প্লে করতে পারি তখনই আমরা আসলে জিততে পারি। আমরা কিন্তু এমন টিম না যে যারা ইন্ডিভিজুয়ালি একাই একটা ম্যাচ জিতে বের করে ফেলতে পারবো। অন্যদিকে ইনজুরি থেকে দলে ফিরে খেপাটে কোরি অ্যান্ডারসন জানালেন, ওয়ানডে সিরিজে টাইগারদের ক্লিন সুইপ করলেও সতর্ক স্বাগতিক নিউজিল্যান্ড। ওরা হয়তো আমাদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে, কিন্তু বাংলাদেশের সামর্থ্য আমাদের ভালোই জানা আছে। তাই টি-20তে আমরা সতর্ক হয়ে মাঠে নামবো। নেপিয়ারে
অভিষেক টি-20 উইকেট হবে ব্যাটিং স্বর্গীয়। তাই সাকিব পরিষ্কার ঘোষণা দিলেন, কিউইদের বিপক্ষে জিততে হলে 180-ও অধিক রান তুলতে হবে টাইগার ব্যাটসম্যানদের। আগে ব্যাট করলেও আমাদের অনেক বড় একটা টোটাল করতে হবে, আবার চেস করতে গেলেও বড় একটা টোটাল চেস করতে হবে, কিংবা ডিফেন্ড করতে গেলেও অ্যাটলিস্ট আমাদের 180-190 টাইপের হয়তো হবে। ওভারঅল এখানে যে টি-20 টুর্নামেন্টটা হচ্ছে সেটাতে আসলে এরকমই হচ্ছে। আভাস মিলেছে সেরা একাদশে ফিরবেন সৌম্য সরকার, আর পেস বোলিং অ্যাটাক হবে আগের মতোই আদর্শ। ঘড়ি কাটা আপন গতিতে এগিয়ে চললেও নিউজিল্যান্ডে আসার পর থেকে পারফরমেন্সের দিক থেকে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাকলিন পার্কের এই উইকেটে কিছুটা বাউন্স থাকলেও প্রচুর রান আছে। তাই একটি জয়ের খুঁজে তীর্থের কাকের মতো হয়ে থাকা তামিম, সাকিব, সৌম্য, সাব্বিরদের দায়িত্ব নিয়ে খেলতে হবে আগ্রাসী ব্যাটিং। নেপিয়ারের ম্যাকলিন পার্ক থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। টি-20 সিরিজে নিউজিল্যান্ডকে চমকে দিতে পারে বাংলাদেশ। সময় সংবাদ কেমনটাই জানিয়েছেন কিউই সাবেক ক্রিকেটার সাইমন ডোল। তিনি জানান, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যারা সমালোচনা করছে তারা ঠিক করছে না, কেননা সব দেশের ক্ষেত্রেই পারফরমেন্সের এমন উঠানামা হতে পারে। নেপিয়ার থেকে সাইমন ডোলের বিশেষ সাক্ষাৎকার নিয়ে হুমায়ুন কবির রোজের আরও একটি রিপোর্ট। গেল 2 ওয়ানডেতে ব্যাটিংয়ে স্বপ্ন শুরুর পর ওই ব্যাটসম্যানরাই ডুবিয়েছেন বাংলাদেশের স্বপ্নের জাহাজ। তাই প্রশ্নের তীরগুলো তাদের দিকেই। প্রশ্নবিদ্ধ ব্যাটসম্যানদের কারণে পুরো দল স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে পিছিয়ে। কিন্তু টি-20 সিরিজে নিউজিল্যান্ডের সাবেক এই তারকা ক্রিকেটারের বিশ্বাস, এই বাংলাদেশ ঠিকই বাউন্স ব্যাক করবে। ওয়ানডেতে অন্তত একটি ম্যাচ জেতা উচিত ছিল বাংলাদেশের। অভিজ্ঞতার কারণে তারা তা পারেনি। তবে এই দলটির মাঝে আছে দারুণ জয়ের ক্ষুধা। দেখবেন টি-20তে নিউজিল্যান্ডকে তারা চমকে দিবে, কারণ বাংলাদেশের সেই সক্ষমতা আছে। অন্য সবার মতো সাবেক এই কিউই পেসার বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন। দেখো, বাংলাদেশে বড় মানের কয়েকজন ব্যাটসম্যান আছে যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে, বিশেষ করে তামিম ইকবাল। ওর সামর্থ্য আছে আরো ভালো ব্যাটিং করার। তাছাড়া এই সিরিজে ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সাকিব, মাহমুদুল্লাহ, যে কারণে ফলাফলটা বাংলাদেশের বিপরীতে গেছে। ঘরের মাঠে টানা 6টি ওয়ানডে সিরিজ জয়ের পর ইংলিশ গ্রেট ইয়ান বোথাম বলেছিলেন, পরিণত দল হতে হলে শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশকে বিদেশের মাটিতেও সাফল্য আনতে হবে। তবে সাইমন অবশ্য ওই প্রসঙ্গে মাশরাফি দলের পাশে দাঁড়ালেন। নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ যে বাজে খেলেছে তা বলবো না, কেননা বিদেশের মাটিতে খেলা সবসময় কঠিন। ইংল্যান্ডও বাংলাদেশে গিয়ে সুবিধা করতে পারেনি, ভারতের কাছেও তারা হেরেছে। একইভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা সফল নয়। তাই বাংলাদেশ যে খারাপ খেলেছে এই ব্যাপারে আমি একমত নই। তবে একটা কথা পরিষ্কার জানালেন সাইমন, রঙিন পোশাকের পর টাইগারদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে টেস্ট সিরিজে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নেপিয়ার, নিউজিল্যান্ড। 22 সদস্যের স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ড যাত্রা, ওয়ানডে সিরিজে হতাশা এবং টিম সিলেকশন নিয়ে কোচের স্বেচ্ছাচারিতা, এ সকল গুঞ্জনের খোলাসা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান বাপন। তিনি জানান, প্রথম টি-20তে দলে জায়গা পাচ্ছেন পেসার রুবেল হোসেন। দলকে চাঙ্গা করতে রাতে নিউজিল্যান্ড যাওয়ার আগে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন নাজমুল হাসান বাপন। একটাতে হচ্ছে আমাদের এক্সিস্টিং টিম, আরেকটা হচ্ছে আমাদের ফিউচার, ভবিষ্যতের টিমের জন্য আমরা কাজ করছি যে আজ থেকে 3-4 বছর পরে আমরা কি দেখতে চাই। এরা এই সমস্ত কন্ডিশনে কখন দেখবে না, হঠাৎ দরকার হবে চলে যাবে সে ইংল্যান্ডে বা কোথাও খেলতে বা সাউথ আফ্রিকা, তাহলে ওদের জন্য একটা বিরাট অন্যরকম মনে হবে। তার চেয়ে একটা সুযোগ যখন এসছে, তাতে করে আমরা আরো 4-5 জন কি প্লেয়ার যাদেরকে আমরা মনে করি তাদের ফিউচার আছে, তাদেরকে আমরা সাথে করে দিয়ে দিব। এখানে কিন্তু কোচের কি বড় কথা না, ডিসিশন মেকিং আমি ডাইরেক্টলি ইনভলভ থাকি। আমি সবসময় জোর দেই মাশরাফি এবং সাকিব এই দুজনের মতামতকে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদ সদস্য লিটনের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এমপিদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর দাবি। হত্যায় জড়িত সন্দেহে আরো 14 জন আটক। গাইবান্ধায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মদদে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিবাদ। 3 বছরে 22 জন খুন। বিচারহীনতার সংস্কৃতিকে দুষছেন স্থানীয়রা। গুপ্ত হত্যা চালিয়ে বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে, মন্তব্য আওয়ামী লীগের। জঙ্গি দমনের নামে বিরোধীদের হত্যা করা হচ্ছে, অভিযোগ বিএনপির। 26 বছর পর হোল্ডিং ট্যাক্স সমতাকরণে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় বাড়িওয়ালা ভাড়াটিয়া।
এবং নেপিয়ারে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল মাঠে নামবে বাংলাদেশ। সবার অবদানে জয় পাওয়ার আশা সাকিব আল হাসানের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।